নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। 1942 সালের 9 আগস্ট মহাত্মা গান্ধী ইংরেজ শাসক দলের বিরুদ্ধে সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও এই দিনটিকে পালন করল ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। 1942 সালের 9 আগস্ট মহাত্মা গান্ধী ইংরেজ শাসকদের বিরুদ্ধে সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই দিনটিকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল প্রদেশ কংগ্রেস কমিটি। এই দিন ভারত ছাড়ো আন্দোলনের 76তম দিবসটি পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা দিবসটি পালনের গুরুত্ব অনুধাবন করেন। স্বাধীনতার সংগ্রামের আজকে ৭৬তম কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলনের আজকের এই দিনটি। মহাত্মা গান্ধী এই দিনে ইংরেজ ভারত ছাড়ো। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসামের কোকরাঝাড় জেলায় দুষ্কৃতীদের হামলায় নিহত হয়েছিল সংখ্যালঘু ছাত্রনেতা লাফিকুল ইসলাম। এরই প্রতিবাদ জানিয়ে আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটি 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে বুধবার। আসামের সংখ্যালঘু ছাত্রনেতা লাফিকুল ইসলাম আহমেদকে হত্যার প্রতিবাদে রাজ্যে 4 ঘন্টার গণ অবস্থান আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটির। 1 আগস্ট আসামের কোকরাঝাড় জেলার দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে লাফিকুল ইসলাম আহমেদকে। তারই প্রতিবাদে এই দিন রাজধানীর দুর্গাবাড়ি প্রাঙ্গণে গণ অবস্থান সংগঠিত করা হয়। আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশনের কমিটির দাবি, এই হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে বিশেষ বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। মৃত লাফিকুল ইসলাম আহমেদের পরিবারকে এককালীন উপযুক্ত আর্থিক সাহায্য প্রদান করতে হবে। পাশাপাশি তার পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদান করতে হবে। ইতিমধ্যে এই দাবিগুলি পূরণের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পাঠানো হয়েছে বলেও দাবি করেন আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশনের কমিটির ত্রিপুরা চ্যাপ্টারের কনভেনার প্রবীণ সিংহ। আগস্ট আসামের ছাত্রনেতা লাফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। অজ্ঞাত কোনো গ্রুপ এটাকে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে এবং যারা হত্যা করেছে তাদেরকে তদন্ত করে তাদের বের করে যাতে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, তার জন্য হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে আজকে আমরা আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটি 4 ঘন্টার গণ অবস্থানে বসেছি। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জিএসটি নিয়ে বিভ্রান্তির শিকার ওষুধ ব্যবসায়ীরা। ইতিমধ্যে দুবার সচেতনতামূলক আলোচনা সভা হলেও ওষুধ ব্যবসায়ীদের বিভ্রান্তি দূর হয়নি এখনো। জিএসটি নিয়ে এখনো বিভ্রান্তিতে রয়েছে রাজ্যের ওষুধ ব্যবসায়ীরা। ইতিমধ্যে দুইবার জিএসটি নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তারপরও রাজ্যের ওষুধ ব্যবসায়ীদের বিভ্রান্তি দূর হয়নি। তাই মঙ্গলবার ফের বহির্রাজ্যের 2 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপস্থিতিতে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা প্রেক্ষাগৃহে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। কর্মশালায় বহির্রাজ্য থেকে আগত চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা জিএসটি সম্পর্কে রাজ্যের ওষুধ ব্যবসায়ীদের অবগত করেন বলে জানান ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তিলাল দেব। আপনারা সবাই অবগত আছেন, বিগত 5 জুলাই কেন্দ্রীয় সরকার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু করে। এই গুডস অ্যান্ড সার্ভিস চালু করার পরে যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমরা ওষুধ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যা আক্রান্ত। কারণ এটার মধ্যে 5টা ট্যাক্স, অর্থাৎ 0% ট্যাক্সও আছে, 5%, 12%, 18% এবং 28% সবগুলো, যার ফলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে।
সেই বিভ্রান্তি দূর করার জন্য আমরা ইতিপূর্বে 2টা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, কিন্তু সেভাবে আমরা মেম্বারদেরকে বিভ্রান্তি কাটাতে পারিনি। তার জন্য আজকে 2জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমাদের এই জিএসটিটা সম্বন্ধে ব্যাপক ধারণা দেবে এবং আমাদের সদস্যদের বিভ্রান্তি দূর করার একটা প্রয়াস ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ স্টেশন পক্ষ থেকে নেওয়া হয়। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মডেল রাজ্য ও স্বর্ণযুগে ত্রিপুরা বলে বেড়াচ্ছেন অন্য রাজ্যগুলিতে, তখন ওনারই রাজ্যের অন্তর্গত 7 সঙ্গের মতো প্রত্যন্ত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ বেহাল দশা, নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, ওষুধপত্র। তাই এলাকাবাসী দাবি জানাচ্ছে যত শীঘ্রই সম্ভব এই উপস্বাস্থ্য কেন্দ্রের প্রতি যেন রাজ্য সরকার দৃষ্টি আরোপ করেন। অ্যাটেনশন স্বাস্থ্যমন্ত্রী, আজকে আপনাকে দেখাবো রাজ্যের এক আজব উপস্বাস্থ্য কেন্দ্রের কিভাবে সেখানকার স্থানীয় জনগণ জমের যন্ত্রণা সহ্য করছে তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। এই দৃশ্য রাজ্যের উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত রানীবাড়ি 7 সঙ্গম এলাকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মডেল রাজ্য এবং স্বর্ণযুগে ত্রিপুরা বলে বেড়াচ্ছেন অন্য রাজ্যগুলিতে, তখন ওনার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে কতটুকু লাঠে উঠছে তা আর বলার দরকার পড়বে না এই ছবি দেখার পর। অত্যন্ত হৃদয় বিদারক ও করুণ ঘটনা যে নিজের জন্মদাত্রী অসুস্থ মাকে পিঠে করে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর নেই চিকিৎসক। স্বাস্থ্যকেন্দ্রের দরজায় ঝোলানো মস্ত বড় তালা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত 7 সঙ্গমের মতো প্রত্যন্ত এলাকায় কোনো সংবাদকর্মী না পৌঁছালেও একমাত্র আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে ক্যামেরা বন্দী করেছেন সেই হৃদয় বিদারক দৃশ্য। সীমান্ত এলাকা 7 সঙ্গম গ্রাম পঞ্চায়েতে জোট আমল তথা 1988 সালে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল। তারপর স্বাস্থ্য কেন্দ্রে কর্মচারীরা আসা যাওয়া করতেন, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের দালান বাড়িতে কোনো ধরনের সংস্কার না করায় ভুতুড়ে বাড়িতে পরিণত হয় উপস্বাস্থ্য কেন্দ্রটি। স্থানীয় জনগণ বহু নিবেদন আবেদন করে মসনদে বসা সরকারের কাছ থেকে নতুন একটি দালান পান, কিন্তু অতি আশ্চর্যজনকভাবে প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ 7 সঙ্গম উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বা অন্যান্য কর্মচারীরা আসছেন না। এই স্বাস্থ্য কেন্দ্রের অধীনে প্রায় 3000 মানুষের বসবাস। সেই কারণে প্রতিদিন কেউ না কেউ চিকিৎসার আশায় তালা ঝোলানো স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় এসে থেমে থাকেন, কারণ প্রত্যন্ত সীমান্ত এলাকা 7 সঙ্গম গ্রাম থেকে চিকিৎসার জন্য কেউ 15 কিমি দূর কদমতলাতে আসলে গাড়ি রিজার্ভ করে আসতে হয়, যা ওই সকল গরিব মানুষের পক্ষে অসম্ভব। সিরিয়াস কোনো রোগী হলে তার আত্মীয়রা রোগীকে কোলে কাঁধে বা পিঠে করে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই এলাকায় নেই কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা। দীর্ঘদিন থেকে স্থানীয় জনগণ পঞ্চায়েত ও উত্তর জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছে আবেদন করে করে ক্লান্ত। তাদের একটাই দাবি, ওই উপস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক, পর্যাপ্ত পরিমাণ কর্মী ও ওষুধপত্র দিতে হবে। অপরদিকে স্বাস্থ্য কেন্দ্রটিতে 6টি বেড দিয়ে একটি দালান তৈরি করে দিতে হবে, না হলে ওই সীমান্ত এলাকার জনগণ বিনা চিকিৎসায় মারা যাবে। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনটি দেখার পর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গোচরণে পরিণত হওয়া জরাজীর্ণ বন্ধ 7 সঙ্গম উপস্বাস্থ্যটি পুনর্জীবিত করতে কতটুকু ভূমিকা পালন করেন। বহুত অসুখ। তো এখানে ডাক্তার পাইছে না? না, পাইছি না, ডাক্তার পাইছি না। এখানে খোলা হয় না? খোলা হয় না, কান্দ করিয়া আনছে, আমি ডেইলি আইয়া ঘুরিয়া যাই, ডাক্তার পাই আর না। আইলে ডাক্তার মিলে না, গাড়ি ঘোড়াও কিছু নাই। এখানে বাংলাদেশ বর্ডার, সবসময় গাড়িও মিলে না। এখানে আইলে ঘুরিয়া যাইতে লাগে, কদমতলা যাইতে তো কেমনে যাই মতো ধরে। তো তুমি আনছো কিরকম খান্দ করে আনছো? খান্দ করিয়া, গাড়ি ঘোড়া মিলে না। কতদিন থেকে বন্ধ এটা? কয়েক বছর হইব। ডাক্তার আয় না? না। তখন তোরা কি দাবি, মানে কি দাবি জানাই রে সরকারের কাছে? দাবি হলো একটা ডাক্তার এখানে যে সবসময় থাকে, তো আমরা অসুবিধাটা আমরা হাসপাতালের দাবি, আমরা ওষুধ পানি পাই, আমরা ডাক্তার পাই না। সব সময় আই আমরা, এখানে এলাকাতে আর কোনো হসপিটাল নাই, এখানেই আমরা ভরসা। এখানে আসার পরে আজকে দীর্ঘ প্রায় 7-8 মাস থেকে আমরা কোনো ডাক্তার পাই না। আমরা অনেক দূরে যেতে হয়, কদমতলা যেতে হয়, এখান থেকে 10-15 কিলোমিটার দূর। আমরা এখানে যেতেও পারি না, আমাদের এলাকা খুবই গরিব। তাই আমরা এইটা যদি আমরা হসপিটালটা হয় অতি সত্তর 6টা বেডের হসপিটাল হয়, তাহলে আমাদের এই 7 সঙ্গম গাঁওসভা এলাকাবাসীর তথা সঙ্গে রানীবাড়ি বাগানও আছে, এখানে আমাদের খুবই উপকার হয়। জুট আমল যখন হয়েছিল তখন এই একটা সাব সেন্টার হয়েছিল, এটা এখন ভাঙ্গিয়ে জর্জরি হয়ে পড়ছে। বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে অনেক তুরজুর করার ফলে আমাদের এখানে একটা ঘর হয়েছে। ঘরটা মোটামুটি এখনো আছে একরকম, কিন্তু ডাক্তার আমরা পাই নাই। প্রায় 2,500 থেকে 3,000 লোক বসবাসকারী। 2,500 থেকে 3,000 লোক এখন যদি অসুস্থ হয়, গাড়ি পাইবেন না আপনারা? যে কদমতলা সবসময় গাড়ির সমস্যা হয়, গাড়ি পাওয়া যায় না, এখান থেকে গাড়ি নিয়ে যেতে হলে রিজার্ভ যেতে হয়। কদমতলার
প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির। চোখ রাখো নিউজ বাংলার পর্দায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের। জানা যায় একটি বুলেরো গাড়ি দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চেবড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ। পুলিশ জানায় দুর্ঘটনার নিহত স্কুল ছাত্রের নাম প্রবীর সেন, বয়স 16। এদিন বেলা 1টা নাগাদ ছাত্র প্রবীর সেন চেবড়ি বাজারে সিপিএম অঞ্চল দপ্তরের সামনে দিয়ে বাড়ি যাবার পথে পেছন দিক থেকে TR01Y1537 নাম্বার বুলেরো ট্রাক গাড়িটি এসে ধাক্কা মারে ছাত্র প্রবীর সেনের সাইকেলে। বুলেরো গাড়ির পেছনে বাঁধা ছিল পিচ মিক্সার মেশিনও। গাড়ির ধাক্কায় পিচের রাস্তায় লুটিয়ে পড়ে জখম হয় ছাত্র প্রবীর। ঘটনার সঙ্গে সঙ্গেই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে চেবড়ি প্রাথমিক হাসপাতালে, পরে খোয়াই জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় বুলেরো TR01Y1537 নাম্বারের চালক ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এদিন বিকেলে ছাত্র প্রবীরের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নির্বিরোধ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা গোটা চেবড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আমাদের এখানে আজকে দুপুরে প্রবীর সেন নামে একজন পেশেন্ট, 17 বছর, চেবড়ি থেকে রেফার করা হয়েছিল। তো ওটা শুনেছি ওইখানে হয়েছে RTA, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি ধাক্কা দিয়েছে। তো এখানে আসার পর আমি যখন দেখলাম তখন অলরেডি সে মৃত ছিল, ব্রড ডেড আনা হয়েছিল। তো তারপর এখন আমরা পোস্টমর্টম করেছি, বাকি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেবো। ওটা থেকে জানা যাবে যে কীভাবে মৃত্যু হয়েছে। বেলা আনুমানিক 1টা নাগাদ চেবড়ি স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রবীর সেন বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে খোয়াইজে লেমরা রাস্তার কাছে আসা মাত্র পেছন থেকে একটি বুলেরো গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। আশেপাশের স্থানীয় লোকজন আসলে তাকে চেবড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চেবড়ি হাসপাতাল থেকে তাকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় খোয়াই হাসপাতালে। চেবড়ি প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা। 10ই আগস্ট জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে শিশু ও কিশোরীদের সরকারি ওষুধ খাওয়ানোর লক্ষ্যে বুধবার এক সচেতনতামূলক কর্মসূচি পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 10 আগস্ট জাতীয় কৃমিনাশক দিবস। জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে বিগত বছরের ন্যায় এই বছরও 1 থেকে 19 বছরের সকল শিশু, কিশোর ও কিশোরীকে সরকারি উদ্যোগে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পাশাপাশি নানান সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে বুধবার পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং পশ্চিম জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে প্রতাপগড় উচ্চ বিদ্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক কৃমিনাশক দিবস পালন করা হয়। কৃমিনাশক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেকে। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার শিক্ষা অধিকর্তা AK রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দেন পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেকে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মিলিন্দ রামটেকে কৃমি সংক্রমণের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে কৃমিনাশক ঔষধ খাওয়ার গুরুত্ব তুলে ধরেন। যে কুপোষণ হচ্ছে, মালনিউট্রিশন হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, মানে রক্তের কমতরতা হচ্ছে, এসব কিছু। তারপরে ওভারঅল রেজিস্ট্যান্স, যাতে আমরা ইমিউনিটি বলি, এটাও কম হচ্ছে, যাতে এই কারণে ডিসিজেস, अन्य রোগও মানে প্রাদুর্ভাব হয়। এসব কিছু আমরা প্রিভেন্ট করতে পারি যদি প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক বেবি আপ টু 19 ইয়ার্স যদি এই ট্যাবলেটের সেবন করবে। আর এই ট্যাবলেটটা শুরু করে খেতে লাগবে সবাই সামনে। এই জন্য কালকে
10 তারিখ যে ন্যাশনাল ডিভাইডমেন্ট ডে আছে, প্রত্যেক স্কুলে প্রাইভেট হোক অথবা গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল হোক, প্রত্যেক স্কুলে প্রত্যেক অঙ্গনওয়াড়িতে এই ডিভাইডমেন্ট ডে প্রোগ্রাম, ন্যাশনাল ডিভাইডমেন্ট ডে প্রোগ্রাম পালন করা হবে। একসঙ্গে এই জেলা প্রশাসন পক্ষ থেকে তথা স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, হেডমাস্টার মশাই আর দিদিমণিরা আছে, ওনাদের সবাইকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যাতে সবাই কালকে 10 আগস্টকে এই আলবেন্ডাইল ট্যাবলেট সকল স্টুডেন্টকে খাওয়ায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী নিয়মিতকরণ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামল। টানা 7 দিন অনশন চালানোর পর অবশেষে রাজ্যপালের প্রতিশ্রুতিতে অনশন প্রত্যাহার করে তারা। সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত একাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর আমরণ অনশনের জেরে সমগ্র রাজ্যে যখন আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ঠিক তখনই নিজেদের সংগঠনের সম্মান বাঁচাতে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আরও একটি অংশ অর্থাৎ বামফ্রন্ট সমর্থিত ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি নিয়মিতকরণ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামল। সোমবারই সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত একাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়মিতকরণের দাবিতে টানা অনশন চালানোর পর 7 দিনের মাথায় রাজ্যপালের প্রতিশ্রুতিতে অনশন প্রত্যাহার করেন। এরই মধ্যে মঙ্গলবার নিয়মিতকরণ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি ডেপুটেশন প্রদান করে শিক্ষামন্ত্রীর নিকট। স্বামী বিবেকানন্দ ময়দানের সম্মুখ থেকে এই দিন ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির সদস্যরা মিছিল করে প্রথমে মহাকরণের সম্মুখে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে শিক্ষামন্ত্রীর হাতে 12 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয়। ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির রাজ্য সম্পাদক রাজকুমার চৌধুরী জানান, নিয়মিতকরণ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্য এই ডেপুটেশন প্রদান করা হয় শিক্ষামন্ত্রীর নিকট। যদিও অভিজ্ঞ মহলের মতে নিজেদের মান রক্ষার্থে সমিতির তরফে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নারী নির্যাতনের পাশাপাশি গৃহবধূদের চারিত্রিক অধঃপতনের ঘটনা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে প্রশাসনের হেলদোলহীন ভূমিকার ফলে আইন হাতে তুলে নিতে হচ্ছে সচেতন নাগরিকদের। এমনই এক ঘটনা সংঘটিত হলো অমরপুর মহকুমা এলাকায়। নারী নির্যাতন যেন রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বিভিন্ন এলাকায় চলছে গৃহবধূদের চারিত্রিক অধঃপতনের মতো ঘটনা, কিন্তু সব ক্ষেত্রেই প্রশাসনের হেলদোলহীন ভূমিকার জন্য এলাকার সচেতন নাগরিকদের তাই নিজের হাতে তুলে নিতে হচ্ছে আইনকে। বলছিলাম মঙ্গলবার সন্ধ্যা রাতে অমরপুর মহকুমার মহিলা গ্রামের একটি ঘটনার কথা। ওই এলাকার এক গৃহবধূর বিরুদ্ধে দেহ ব্যবসা করছে বলে অভিযোগ এলাকাবাসীর, যার ফলে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। ওই চরিত্রহীন মহিলার ফাঁদে পা দিয়ে স্থানীয় এলাকার বেশ কয়েকজন যুবক ধ্বংসের পথে এগোচ্ছে। মঙ্গলবার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মহিলার কুকাণ্ডের প্রতিবাদ করে, এমনকি ওই মহিলাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তখন ওই মহিলা নাকি প্রতিবাদকারীদের ওপর হামলে পড়ে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি এতে বেশ কয়েকজন লোক আহতও হয়েছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ছুটে আসেন বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোটা এলাকায় ছিছি রব বইছে। ঘটনাটা হয়েছে তাই মানে প্রমিলা ছিল অনেক দিন ধরে অনেক ফুলা ফাইনারা বুলটি বাল্টি দিয়া মানে অনেক কিছু করে। তারপরে একদিন পরশু দিনকে হ্যাঁ একটা ছেলের হলে অন্য একটু বানা বলে গেছে, আমরা শুনছি। তারপরে ইয়ানো দর্শক তাই দুইটা বলে রেকর্ডিংও করছে টরছে। তারপরে তো একটা নারী লেগে তো মনে করো 10টা নারী নষ্ট হইতেছে। এলিগে আজকে আমরা সন্ধ্যার সময় সবাই মিলে ইয়ানো গেলাম, গিয়া হেরে জিজ্ঞাসা করতে লইছি। হ্যাঁ মানে উচ্চ গলা কইতেছে যে না হে এই কাম করছে না। আমার স্বামীরে মদ খাওয়াইয়া লুলা বানায় রাখছে। বিশু আমার স্বামীরে মদ খাওয়াইছে
মনে করেন আজকে থেকে 10-12 দিনের আগের কথা। হ্যাঁ আমার জামাইরা আমরা আইসি আইসি আর আমি কইছি তুমি আমরা ঘরে কেন আইছো? আমি আইছি দাদার লগে আইছি আমার রাত্রে 10টা বাজে আমরা বাইক মুরকা লই আইছে। হ্যাঁ আমার পরে আমি কইছি দেও আমরা বাইক আইও না, তুমি আমরা বাইক আইও না, আমার দেও আমি এমনি ভালো না, আমরা বাইক আইও না, আমি বেজাল চাই না, আমার বেড়া তোমার খারাপ মদ খা, আমি চাই না এদিকে বেজাল করতে মিলা যাওয়া। এরপরে যাক হ্যাঁ এদিকে আসছিল, আমি মুরকা হ্যাঁ রাখছে, হ্যাঁ আমি বুঝাইছি, বুঝাইনি হ্যাঁ বাইক গেছে গা। বিশ্বাস নাই আমি যদি অন্যায় করে দেয় আমি মরে থাকতাম না, আমি আমার প্রমাণ দিতে হইব, আমি তো খারাপ করছি, আমার প্রমাণ দিতে হইব। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও সময় হয়ে গেল এটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 038022344594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। রাজ্য রাজনীতি আন্দোলনে এক নতুন অভিনব কায়দায় আন্দোলনে নামল বিজেপি কৈলাসহর মহকুমা কমিটি। রাস্তার ওপর ঘুমিয়ে পড়ে আন্দোলন সংগঠিত করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি দলের পক্ষে মঙ্গলবার কৈলাসহরে এক অভিনব কায়দায় আন্দোলন কর্মসূচি হাতে নিতে দেখা গেল। কৈলাসহর পুর পরিষদের মাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে পুর পরিষদ অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার ওপর ঘুমিয়ে পড়ে। অনেকেই ভাবছেন এটা কেমন প্রতিবাদ। শহরের কার্গিল কর্মার থেকে নেতাজি কর্নার পর্যন্ত পুরো রাস্তায় ছেয়ে গেছে বিজেপি কর্মীরা। এদিনকার এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী বিলকিস জাহান, বিজেপি নেতা অরুণ সাহা, নীতিশ দে, বিমল কর, রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। উল্লেখ্য 15 আসন বিশিষ্ট পুর পরিষদে 2জন বিজেপি কাউন্সিলর ও রয়েছেন। তাদের সাথে নাকি মাতৃসুলভ আচরণ করেন অন্যান্য পুরকর্মীরা। এই অভিযোগ নিয়েই তাদের এই অভিনব আন্দোলন। জনতা পার্টির পক্ষ থেকে আজকে কৈলাসহরে আমাদের এক অভিনব আন্দোলন কর্মসূচি, পথসজ্জা কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন গত পুর পরিষদ নির্বাচনে কৈলাসহরের মানুষ এই শহরের মানুষের সমস্যাগুলিকে নিয়ে পুর পরিষদের ভেতরে আলোচনা করবার জন্য আমাদেরকে জয়যুক্ত করে পাঠিয়েছিলেন। কিন্তু নির্লজ্জভাবে এই কৈলাসহর পুর পরিষদ আমাদের 2জন নির্বাচিত কাউন্সিলর যারা আছেন তাদেরকে ঘুমে রেখে তাদেরকে সমস্ত কিছু, তাদের ওয়ার্ডের কাজ, ওয়ার্ডের মানুষগুলিকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছেন। ওই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম পার্টির ব্রাঞ্চ কমিটি থেকে যে সার্কুলার আসে, পার্টির ব্রাঞ্চ থেকে যে সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তগুলি কৈলাসহর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক, চিফ এক্সিকিউটিভ অফিসার সেইগুলিকে বাস্তবায়িত করছেন। আমাদের এই সময়ে এই কৈলাসহর পুর পরিষদের এই কাজগুলি অসাংবিধানিক কাজ, অনৈতিক কাজ। এই কাজের বিরুদ্ধে আমরা আজকে পথসজ্জা কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে আমরা আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হব। মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার নির্বাচিত প্রতিনিধিদের কোনো নির্দেশ ছাড়া ওই ওয়ার্ডে কাজ করতে পারেন কিনা তার কাছ থেকে আমরা জানতে চাইব। দ্বিতীয়ত বিষয় আছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। আপনারা দেখছেন 2095 জন বেনিফিশিয়ারি আছে আমাদের কৈলাসহরে। তাদের কাছ থেকে অনেক ওয়ার্ড মেম্বারের কাছ থেকে খবর আসছে ওইসব ওয়ার্ডের মানুষ তারা ঘর তৈরি করে বসে আছেন, ছবি তুলবার জন্য বলছেন, কিন্তু 2 মাস 3 মাস যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বন্যা হয়ে গেছে, অথচ তাদের ছবি তোলা হচ্ছে না। তারা পুর পরিষদে আসছেন, পুর পরিষদকে জানাচ্ছেন আমাদের ছবি তোলা হচ্ছে না কেন, কিন্তু পুর পরিষদ তাদেরকে বলছে তুমি সিপিএম করো, সিপিএম এর মিছিলে আসো। পুর পরিষদের ভেতরে থেকেই এইগুলি নির্বাচনী নির্দেশগুলি দেওয়া হচ্ছে। আমরা এইগুলিকে ধিক্কার জানাই এই পুর পরিষদের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে। এবং যারা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের ঘর বেনিফিশিয়ারি যারা আছেন তাদের নির্দিষ্ট সময়ে টাকা প্রদান করার দাবিতে, এবং যে দুর্নীতি হচ্ছে, ফটো তুলবার নাম করে টাকা চাওয়া হচ্ছে এবং টাকা দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা খাওয়া হচ্ছে, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি, অভিনব আন্দোলন কর্মসূচি, পথসজ্জা কর্মসূচি আমরা সংগঠিত করেছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্ন পূরণ হলো তেলিয়ামুড়াবাসীর। 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালের শুভ দ্বার উদ্ঘাটন হলো মঙ্গলবার। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের।
এতে এলাকাবাসীদের মধ্যে খুশির জোয়ার বইছে। তেলিয়ামুড়া মহকুমাবাসীর বহু প্রতীক্ষার ফসলের আজ শুভ দ্বার উদ্ঘাটন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে। দীর্ঘদিন ধরে মহকুমাবাসীর সুস্বাস্থ্য পরিবেশের জন্য দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকারের কাছে। সেই মোতাবেক রাজ্য সরকার মহকুমাবাসীকে হাত বাড়িয়ে দেয়। হাসপাতালের কাজ শুরু হয় 2009 সালে, যদিও বিভিন্ন প্রতিকূলতার জন্য কাজে একটু দেরি হয়। তারপরও স্থানীয় বিধায়িকা ও প্রশাসনের দৌড়ঝাঁপের ফলে শেষ পর্যন্ত কাজটি শেষ করে একটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার এক বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে তেলিয়ামুড়ার 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালের শুভ দ্বার উদ্ঘাটন হয়। মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রদীপ প্রজ্বলন করে ও ফিতা কেটে হাসপাতালের শুভ দ্বার উদ্ঘাটন করে। এছাড়াও শুভ দ্বার উদ্ঘাটনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী বাদল চৌধুরী, মৎস্য সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, খোয়াই জেলার সভাধিপতি সাইনি সরকার, বিধায়ক মানীন্দ্র চন্দ্র দাস সহ অনেকে। অতিথিবর্গের আলোচনা চলাকালে মুখ্যমন্ত্রী বলেন, এটি মানুষের সম্পদ, তার ব্যবহার ভালোভাবে করতে হবে। সুস্থ পরিবেশ দিতে ও চিকিৎসকদের পরামর্শ দেন তিনি। এছাড়াও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি। ভিক্ষা করছে, ভিখারি আছে, এই ছবি তারা পত্রিকায় দেখাতে পারে। এখন কেবল টিভি চ্যানেল ত্রিপুরার প্রায় 30টার উপরে আছে, তারা একটা ছবি দেখাতে পারে ত্রিপুরার কোন প্রান্তে একটা অনাহারের মৃত্যুর ঘটনা আছে, একটা খবরও কিন্তু তারা দিতে পারে না। খাদ্য নিরাপত্তা এটা দিতে হবে, এটাই আমাদের অন্যতম প্রধান কর্মসূচি ছিল। আজকে আমরা সেখানে সফল। দ্বিতীয় যে কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে শিক্ষা। 2011 সালে জনগণনা হলো, অনেক কমছে। জলবাহিত রোগ জীবাণুর কারণে যে অসুখ, এটা অনেকটা কমছে। তারপরেও আমরা যেটা বলছি, জল ফুটিয়ে খান। এখানে মায়েরা আছেন, বাবারা আছেন, বাড়ির অভিভাবকরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, 5টা তরকারি রান্না না করে 2টো তরকারি কম রান্না করুন। তার জন্য যে কাঠ লাগে, বাঁশ লাগে, গ্যাস লাগে, কয়লা লাগে, এই 2টো তরকারি রান্না না করে এটা রক্ষা করে এটা দিয়ে জলটা ফুটিয়ে খান। তাহলে আপনি সুস্থ থাকবেন, আপনার সন্তান, আপনার শিশু সুস্থ থাকবে। যতই ভালো রান্না বান্না করেন, মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টান্ন, ঘরে যদি শিশু অসুস্থ থাকে, এই খাওয়াতে কোনো আনন্দ নাই। এই কারণে সুস্থ থাকার জন্য জল আপনাকে মানে নজর রেখে এই ফুটিয়ে খেতে হবে। তেলিয়ামুড়ার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया, और घर यहाँ पर टूटे हुए हैं।